আঙ্কেল, আপনার যে হিপের যে প্রবলেমটা ছিল, তো এটার জন্য আপনার কি কষ্ট হতো তখন? অনেক ব্যথা করতো। রাইট। ওষুধ 15 বছর ধরে ওষুধ খেয়ে খেয়ে ওষুধ এরকম ব্যথা খেয়ে এই ব্যথাটাকে দমায় রাখছেন আর দমায় কি। রাখতাম। রাইট। আপনি হাঁটতে পারতেন নরমালি? একটু ওই করে হাঁটতে তেরা হয়ে হাঁটতে তেরা হয়ে কাত হয়ে হাঁটতে হইতো? আব্বুর সমস্যাটা প্রায় 10-15-12 বছরের মতো 15 বছরের মতো হয়ে যাব। যখন দেখাই তখন এক্সরেতে এরকম সমস্যা, তখন বলছে অপারেশন করলে এরকম ভাবে ঠিক হইতেও পারে, না হইতে পারে, সম্ভাবনা কম, রিস্ক আছে। তো তখন ইন্ডিয়া যাওয়ার আমরা চিন্তা ভাবনা করি, যে কোনো কারণবশত যাওয়া হয় নাই। তো দীর্ঘদিন আব্বু ব্যথার ওষুধ খেয়ে চলতেছে। তো এখন লাস্টে কিছুদিন আগে মানে ব্যথা টিকতেই পারতেছে না। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি, হিপ এবং নি স্পেশালিস্ট। কাজ করি শুধুমাত্র হাঁটুর লিগামেন্ট ইনজুরি নিয়ে এবং হিপ রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে। আজকে আমাদের একজন প্রিয় পেশেন্ট, আমাদের মুরব্বী ইকবাল হোসেন সাহেব আমাদের এখানে আসছেন ফলো আপে। আমরা তার ঠিক 1.5 মাস আগে হিপ রিপ্লেসমেন্ট সার্জারি করেছিলাম। তো আঙ্কেলের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে যে এভিয়ান হিপ জয়েন্টটা নষ্ট হয়ে যাওয়া। আমরা জানি যে আমাদের বডির প্রত্যেকটা টিস্যু ব্লাড সার্কুলেশন লাগে, তার রক্ত সরবরাহ প্রয়োজন হয়। একইভাবে যে ফিমোরাল হেড, এই যে আমাদের যে ফিমার, এটা হচ্ছে আমাদের যে হিপ জয়েন্টের যে মডেলটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেই ফিমোরাল হেড। তো এটার মধ্যে যে রক্তটা সেটা কিন্তু এই হাড় থেকে এসে এসে এদিকে চলে আসে। তো যদি এমন হয় যে এই হাড়ের মধ্যে কোনো কারণে এটার মধ্যে প্রেশার বেড়ে যায়, ইন্টারঅসিয়াস প্রেশার বেড়ে যায়, আমরা জানি বিভিন্ন স্টেরয়েড জাতীয় ওষুধ আছে যেগুলো আমরা অ্যাজমার সময় ইউজ করি। এছাড়া কোভিডের সময় অনেককেই আমরা স্টেরয়েড দিয়েছিলাম লাইফ সেভিং মেডিসিন হিসেবে। অনেকে ব্যথার ওষুধ হিসেবে এটা দোকান থেকে নিয়ে খেয়ে থাকেন, অনেকে রুচিবর্ধক ওষুধ হিসেবে এটা নিয়ে খেয়ে থাকেন। তো স্টেরয়েড যেটা হয়, এই যে স্টেরয়েডটা যে হিপ জয়েন্টের যে হিপের মধ্যে যে হাড় থাকে, এই হাড়ের মধ্যে ফ্যাটের পরিমাণ বাড়িয়ে দেয়। আর যখন এই ফ্যাটের পরিমাণ বেড়ে যায় তখন এই জয়েন্টের মধ্যে এত বেশি প্রেশার বেড়ে যায় যে এটার মধ্যে যে রক্তনালী আছে, সেই রক্তনালী যে এটার মধ্যে যে রক্তটা আসবে, হিপের যে বলটা রক্তটা আসবে, এই রক্তটা আর আসতে পারে না। আর যখন এই রক্তটা আসতে পারে না তখন আস্তে আস্তে ওখানে টিস্যুটা মরে যায়। এটাকেই বলা হয় সংক্ষেপে এভিএন বা অ্যাভাসকুলার নেক্রোসিস অফ হিপ। যখন এই হিপটায় যে এখান থেকে যে রক্তনালীটা এখানে আসলো, তো এই রক্তনালীটা যখন এখানে আসে পৌঁছায়, নর্মালি এটার মধ্যে কিন্তু রক্ত চলাচল ওকে আছে, ভালো আছে। কিন্তু তাদের এভিএন হয়, তাদের কি হয় যে এইখান থেকে যে রক্তটা এদিকে আসবে, রক্তটা এদিকে আসতে পারে না, কারণ স্টেরয়েড জাতীয় ওষুধের কারণে এটার মধ্যে ফ্যাটের পরিমাণ বেড়ে যায়। আর ফ্যাট বেড়ে গেলে তখন রক্তনালীগুলো চুপসে যায়, কোলাপস করে, আর এই ব্লাডটা এই পর্যন্ত পৌঁছতে পারে না, তখন আস্তে আস্তে হিপ জয়েন্টটা নষ্ট হয়ে যায়। এনিওয়ে, আঙ্কেলের দীর্ঘদিন ধরে এই প্রবলেমটা ছিল। আর এটা হলে কি হয় যে হিপ জয়েন্টের যে স্পেস থাকে, স্পেসটা ন্যারো হয়ে যায়, আস্তে আস্তে সেখানে সেকেন্ডারি অস্টিওআর্থাইটিস ডেভেলপ করে এবং হিপ জয়েন্টটা পেইনফুল হয়ে যায়। আর যখন এই পেইনফুল এবং স্টিফ হয়ে যায়, স্টিফটা কি, যেমন হিপ জয়েন্ট যতটুকু মুভমেন্ট করার কথা, যে হিপ জয়েন্টে এরকম আপ ডাউন করার কথা, সামনে পিছনে যাওয়ার কথা, অ্যাবডাকশন অ্যাডাকশন হওয়ার কথা, সেগুলো হয় না। আর যার কারণে তখন পেইনফুল হিপ হয়, হাঁটার সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয় এবং বেশিক্ষণ হাঁটতে পারেন না, খুব টায়ার্ড ফিল হয়, অল্প হাঁটলেই শরীর দুর্বল হয়ে যায় এবং হিপ জয়েন্টে পেইন হয়। সো এনিওয়ে, এটা হচ্ছে ডিজিজ প্যাথোলজিটা, রোগের কারণটা এবং কষ্টটা এভাবেই শরীরে তৈরি হয়। আমাদের সামনে তো রিয়েল লাইফ পেশেন্ট আসেনি, আঙ্কেল ইকবাল হোসেন। আঙ্কেলের কাছ থেকে শুনি তার এই হিপের প্রবলেমটা কীভাবে হলো এবং তার কি কষ্ট হতো। আঙ্কেল, এখন কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, অনেক আলহামদুলিল্লাহ ভালো। ভালো, অনেক ভালো, মাশাআল্লাহ। আঙ্কেল, আপনার যে হিপের যে প্রবলেমটা ছিল, তো এটার জন্য আপনার কি কষ্ট হতো তখন? অনেক ব্যথা করতো। রাইট। ওষুধ 15 বছর ধরে ওষুধ খেয়ে খেয়ে ওষুধ এরকম ব্যথা খেয়ে এই ব্যথাটাকে দমায় রাখছেন আর দমায় কি। রাখতাম। রাইট। আপনি হাঁটতে পারতেন নর্মালি? একটু ওই করে হাঁটতে তেরা হয়ে হাঁটতে তেরা হয়ে কাত হয়ে হাঁটতে হতো, হাঁটতে গেলেই পেইন ব্যথা হতো অনেক বেশি। হ্যাঁ। আপনি তো মসজিদে যেতে পারতেন? মসজিদে যেতে আমরা স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারতাম, কিন্তু এই খুব কষ্ট হতো। ওষুধ খেতে দিত আর ওর ব্যথার। কতক্ষণ হাঁটতে পারতেন লাস্ট অপারেশনের আগে? অপারেশন আগে তো বেশিক্ষণ হাঁটতে পারিনি। খুব কষ্ট হতো। সো আঙ্কেলের যে এই কষ্টটা হতো, দেখেন যে দীর্ঘদিন যে উনি ব্যথা নিয়ে চললেন, আমরা 1.5 মাস আগে তার হিপ রিপ্লেসমেন্ট সার্জারি করলাম খুবই সুন্দরভাবে। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আঙ্কেলের আগের এক্সরেটা
যে হিপ জয়েন্টটা একেবারে, এটা হচ্ছে ভালো হিপ জয়েন্ট, আর এটা হচ্ছে একেবারে টোটালি ড্যামেজ একটা হিপ। আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমরা আমেরিকান জনসন অ্যান্ড জনসনের সিমেন্টেড যে ডিভাইসটা, সেটা দিয়ে কিন্তু আমরা তার রিপ্লেসমেন্ট সার্জারি করলাম। তো সাধারণত আমরা জানি যখন বোন কোয়ালিটি ভালো থাকে তখন আমরা আনসিমেন্টেড ইমপ্লান্ট ইউজ করি। সাধারণত ইয়াং যাদের বয়স বিলো 50, তাদের হচ্ছে বোন কোয়ালিটি খুব স্ট্রং থাকে, তাদের জন্য আনসিমেন্টেড ডিভাইসটাই খুব ভালো। যাদের মোর দেন 50 বা ইভেন 60-65 ইয়ার্স ওল্ড, যাদের বোন কোয়ালিটি একটু দুর্বল থাকে, উইক থাকে, যাদের অস্টিওপোরোসিস থাকে, পেরিআর্টিকুলার অস্টিওপোরোসিস থাকে, তাদের জন্য কিন্তু মানে এল্ডারলি এজে মানে বয়স্ক রোগীদের জন্য কিন্তু সিমেন্টেড ইমপ্লান্টটা বেশ কার্যকর। তো আঙ্কেলের জন্য আমরা সেটাই করলাম। তার যেহেতু অস্টিওপোরোসিস ছিল বেশ সিভিয়ার, দীর্ঘদিন ধরে অস্টিওপোরোসিস ছিল, যার কারণে আমরা তার কিন্তু সিমেন্টেড টোটাল হিপ রিপ্লেসমেন্ট করলাম। কিন্তু এটাও আমেরিকান জনসন অ্যান্ড জনসনের খুবই ভালো এবং চমৎকার একটা ইমপ্লান্ট, এটা পরীক্ষিত একটা ডিভাইস, কেমন, এটা ট্রাস্টেড। সো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু চমৎকারভাবে তার এই কাপ পজিশন, সিমেন্টের যে লেয়ারটা, এখানে তার যে ইমপ্লান্ট, এটার ল্যাটারালাইজেশন, মিডিয়ালাইজেশন সব কিছু একেবারে আপ টু দ্য মার্ক, খুবই পারফেক্ট সার্জারি। এখন কি অবস্থা আঙ্কেল আপনার সার্জারি করার? রহমতে ভালো আছে এখন, আলহামদুলিল্লাহ। আপনার কি আগে যে ব্যথা ছিল সেটা আছে? না, কোনো ব্যথা নাই। হাঁটতে পারেন? আমি হাঁটতে পারি। এখন মসজিদে যাচ্ছেন রেগুলার নাকি? মসজিদে যেতেছি। কি শুধু জুমার দিন যান নাকি? না, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি। মাশাআল্লাহ, ভেরি গুড। সেলাই কাটার পর আপনি তো এখন কি লাঠি ছাড়া হাঁটতে পারেন? আল্লাহ ছাড়া হাঁটতে পারি। লাঠি ছাড়া হাঁটতে পারেন, ভেরি গুড, রাইট। তাহলে সাধারণত আমরা পেশেন্টদেরকে বলি যে যারা এলডারলি পেশেন্ট, যাদের যেহেতু তাদের পুওর বডি কন্ট্রোল থাকে, যে একটু ব্যালেন্সটা ইয়াংদের তুলনায় কম থাকে, ঠিক আছে, এই জন্য আমরা তাদেরকে বলি যে প্রথম 1 মাস ওয়াকার ব্যবহার করার জন্য, 1 মাস পর আস্তে আস্তে ওয়াকার ছেড়ে সিঙ্গেল স্টিক, ঠিক আছে। যতই কনফিডেন্ট থাকেন না কেন, যেহেতু একটা এলডারলি পেশেন্টের টেন্ডেন্সি টু ফল, মানে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, ইভেন সুস্থ মানুষ সেও পড়ে যায়, কারণ বডির কন্ট্রোলটা ইয়াংদের মতো থাকে না। এই জন্য তাদের জন্য লাইফ লং একটা স্টিক ব্যবহার করা সেফ, ঠিক আছে, একটা ওয়াকিং স্টিক ব্যবহার করাটা সেফ। বাকি যদি কখনো এমন হয় পরিবেশ খুব ভালো, অ্যালার্টনেস খুব ভালো আছে, চোখে ঘুমের লাই নাই, লেশ নাই, কেমন উনি আসেন, যদি কনফিডেন্ট হন লাঠি ছাড়াও হাঁটতে পারবেন, সমস্যা নাই, তবে লাঠি থাকাটা একটা সেফ, স্পেশালি ইন এলডারলি পেশেন্ট। আব্বুর সমস্যাটা প্রায় 10-15-12 বছরের মতো, 15 বছরের মতো হয়ে যাব। যখন দেখাই তখন এক্সরেতে এরকম সমস্যা, তখন বলছে অপারেশন করলে ওরকমভাবে ঠিক হইতেও পারে, না হইতে পারে, সম্ভাবনা কম, রিস্ক আছে। তো তখন ইন্ডিয়া যাওয়ার আমরা চিন্তা ভাবনা করি, যে কোনো কারণবশত যাওয়া হয় নাই। তো দীর্ঘদিন আব্বু ব্যথার ওষুধ খেয়ে চলতেছে। তো এখন লাস্টে কিছুদিন আগে মানে ব্যথা টিকতেই পারতেছে না, চলাটা খুব মুশকিল হয়ে যায়। তখন আমরা অনেক ঘাটাঘাটি করি, ওই ডাক্তার বলে পিজির কথা বলে, তো পিজির ডাক্তার বিভিন্ন জায়গায় আমরা দেখি করি। তারপর আমার বোন জামাই আর কি রিসার্চ করে আর দেখে, ওনার আপনার কথায় তখনই ওনার ভালো লাগে, তো আমাদেরকে জানায়। আমরা ব্যাপারটা আত্মীয়স্বজন টুকটাক 2-1জনকে দেখানো হলো, পরে বলতে নিয়ে যা। পরে আমরা আসলাম, আসার পর সামনাসামনি স্যারের সাথে কথা বলার পর আপনার মানে আরো আমাদের ভরসা বাইরে যায়। তখন চিন্তা করি না অপারেশন নেবই, তখন আপনার সাথে কথা বলে একটা পর্যায়ে অপারেশনটা করি। এখন আলহামদুলিল্লাহ আব্বু সুস্থ আছে। তাহলে এই হিপ রিপ্লেসমেন্ট, তাই না, দেখেন জাস্ট 1.5 মাসের ব্যবধান, তাই না? 1.5 মাস আগে আঙ্কেল কি কষ্টটা ছিল, হ্যাঁ, এবং আপনারা রাতে ঘুমাতে পারে নাই, এবং আপনারা একটা টেনশনে ছিলেন যে কি করবেন, তাই না? তো আপনি যখন আসলেন তখন আমার মনে আসছে যে আপনার খুবই একটা সিরিয়াস অবস্থায় ছিল, ফুল ফ্যামিলি মেম্বার, আপনি একা না, শুধু আঙ্কেল না, যে আজকে কি দেখেন আপনি আসছেন আর আঙ্কেল আসছে, আগে কিন্তু অনেক বিগ একটা টিম আসছেন সবাই। আসলে আমরা দেখছিলাম যে একেবারে ধরতে গেলে হুইল চেয়ারে করে তাকে মুভ করা লাগছিল, তাই না? আজকে কিন্তু উনি নিজের 2 পায়ে কনফিডেন্টলি হাঁটতেছেন, মসজিদে একা বলেন যে আঙ্কেল 5 ওয়াক্ত নামাজ মসজিদে নামাজ পড়তেছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আঙ্কেলের যে ইনশাল্লাহ ব্যবসা প্রতিষ্ঠান আছে, ইনশাল্লাহ আশা করি কয়েক মাসের মধ্যেই উনি একদম পুরোপুরি সুস্থ হয়ে ব্যবসা প্রতিষ্ঠানও ইনশাল্লাহ উনি কন্টিনিউ করতে পারবেন, ঠিক আছে। সো সবার জন্য আমাদের অ্যাডভাইস এবং আমাদের রিকোয়েস্ট এটাই, আপনাদের কারো যদি হাঁটু বা হিপের কোনো প্রবলেম থাকে, ডেফিনেটলি আপনারা কনফিডেন্টলি আমাদের কাছে আসতে পারেন, পরামর্শ গ্রহণ করতে পারেন। আশা করি আপনাদেরকে একটা ভালো সার্জিক্যাল টেকনিকে এবং ভালো ডিভাইস দিয়ে, আমরা একটা আমেরিকান যে স্ট্যান্ডার্ড যে ডিভাইস আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা আপনাদের সেবাটা দিতে পারবো। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য এবং আঙ্কেলের জন্য, যাতে উনি দ্রুত সুস্থ হয়ে একদম তার দৈনন্দিন যে রুটিন যে জীবন ছিল সেই জীবনে তিনি আবার কাম ব্যাক করতে পারেন দীর্ঘ 10 বছর পরে। আসসালামু আলাইকুম।